আমাদের রুটি চুরি করে রাজা রোজ খান রাজভোগ। এগুলি শুধু ছড়া নয়, সমাজে থাকা বৈষম্য ও অবিচারের দীর্ঘ ইতিহাসের রূপরেখা। আর এই ছড়ার রচয়িতা সাধন বারিক। উত্তর চব্বিশ পরগনার রাজারহাট ব্লকের লাউহাটি গ্রামে তার জন্ম। শৈশব থেকেই লোকসংস্কৃতির আবহে বেড়ে ওঠা সাধনবাবুর ঠাকুমা মুখে মুখে ছড়া শোনাতেন, জ্যাঠামশাই কীর্তন গাইতেন, মায়ের গলায় সুর। সেখানেই তার ছড়ার প্রথম পাঠ। পরবর্তীতে ব্যবসায়িক কারণে আরামবাগে বসতি গড়লেও সাধারণ মানুষের বাস্তব জীবনের সংগ্রামই তার ছড়ার প্রধান চরিত্র। রাজা উজির নয়, শ্রমিক চাষাদের কথাই উঠে আসে তাঁর লেখায়। ছেলেবেলা থেকে এ পর্যন্ত প্রায় 10,000-এরও বেশি ছড়া লিখেছেন। সংরক্ষণ করা সম্ভব হয়েছে মাত্র 6,000। বাকিগুলি হারিয়ে গেছে সময়ের সাথে। ব্যাপক সাহিত্যচর্চার অংশ হিসেবে বিভিন্ন সময়ে আনন্দমেলা, সন্দেশ, বসুমতী, যুগান্তর, জনসেবক সহ একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা। বৈষম্যকে তিনি বলেন তাঁর গুরু, ক্ষুধাই তার ছন্দ। সমাজ, রাজনীতি ও শিক্ষা ব্যবস্থার অবনতিতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। মোবাইল নির্ভর সমাজ তাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলে। ধর্ম নিয়ে স্থানও স্পষ্ট। মানুষের মানবিকতা ধর্মের চেয়ে বড় বলেই তিনি মনে করেন। 76 বছর বয়সেও শ্বাসকষ্টে ভুগতে থাকা এই সৃষ্টিশীল মানুষটি আজও সরকারি স্বীকৃতি বা সাহায্য পাননি। আবেদন করেও সাড়া না পাওয়ায় তাঁর মনে ক্ষোভ ও অভিমান। প্রতিবাদী ছড়া লিখি বলেই হয়তো সম্মান জোটেনি। ফলে এখনও কয়েকটি প্রাইভেট টিউশনি করে জীবিকা চালাতে হয় তাঁকে। যদিও বেসরকারিভাবে বহু সংবর্ধনা ও পুরস্কার পেয়েছেন। সম্প্রতি পেয়েছেন মানব জমিন সম্মান। সাধন বারিক শুধু একজন ছড়াকার নন, তিনি সাধারণ মানুষের আশা, অভিমান, প্রতিবাদের কণ্ঠস্বর। তার ছড়া শিশুদের মুখে মুখে উচ্চারিত হলেও ভেতরে লুকিয়ে থাকে সমাজ পরিবর্তনের শক্তি। ছড়াছড়ি। একটা রুটি অনেক খাঁ, রাজা বললেন ভাগ করে খা। রাজা রাখেন না খোঁজ, ভাগ করে খাই রোজ। আমাদের রুটি চুরি করে রাজা নিজে খান রাজভোগ। বাড়লে রাজার গাড়ি বাড়ি, বাড়বে প্রজার দুঃখ। সেই কথাটা বুঝবে কবে 150 কোটি মুখ্য। লিখছে ছড়া বারিক সাধন, একেবারে রুক্ষ। আপনি একজন ছড়াকার, আরামবাগের তো এখন আপনি মানুষ, তো আপনার জন্ম কোথায়? আমার জন্ম 24 পরগনার রাজারহাট গ্রামে। এখন যেখানে বৃহৎ হয়েছে রাজারহাট, তা সেই রাজারহাটে লাউহাটি গ্রামে আমার জন্ম। সেখানেই আমার ছেলেবেলাটা কেটেছে। আমরা ব্যবসায়ী বংশের ছেলে, আমাদের আরামবাগে ব্যবসা সূত্রেই আরামবাগে আসা। আচ্ছা, আপনি যে এত সুন্দর ছড়া লেখেন, ছড়া কাটেন কথায় কথায়, তো এর শুরুটা কখন থেকে? তখন কোন ক্লাসে পড়তেন? আমি তখন বোধহয় 3-4 এরম পড়ি। তখন অনেকগুলো দৈনিক পত্রিকার, যেমন আনন্দবাজারে আনন্দমেলা বই হয়ে বেরোতো না, ওটা সোমবার দিন বেরোতো আনন্দমেলা। তার সম্পাদক ছিল মৌমাছি সন্তোষ কুমার ঘোষ। তারপর যুগান্তর স্বপন বুড়ো, অখিল নিয়োগী, বসুমতী তখন খুব বিখ্যাত পত্রিকা ছিল বিষ্ণু শর্মা, আর জনসেবক পত্রিকা অতুল্য ঘোষ। মানে ওই সমস্ত পত্রিকা যখন পড়তেন? আমি লিখতাম, ওখানে লিখতেন? লিখতেন। এবং এই ব্যাপারে আমার এই যে লেখার চিন্তা ভাবনা বা এই কবিতা নিয়ে ভাবনা চিন্তা, এটা কি বাড়ির মধ্যে কারোর এই গুণ ছিল? হ্যাঁ, ছিল, ঠাকুমার ছিল। ঠাকুমা মুখে মুখে খুব ছড়া কাটতেন। জ্যাঠামশাই খুব ভালো গান গাইতেন। গান গাওয়াটার মধ্যে বংশের সকলেই ছিল। ছোট কাকা কবিতা লিখতেন। আর ছোট পিসিমা ওরম ছড়া লিখতেন, গান গাইতেন। গান বলতে কীর্তন। জ্যাঠামশাই তো কীর্তন গাইতেই যেতেন। আপনি গান গাইতে পারেন না? আমি পারি না, মা পারতেন, মা খুব ভালো। এই যে লেখালেখি যে আপনি শুরুটা করলেন বা পেপারে যে কাগজে লিখতেন, এর সালটা মোটামুটি আনুমানিক কোন সময়টা? এটা তখন, এখন আমার ধরুন 75 বছর বয়স,
73। তখন আমার বয়স 7-8 এরম হবে। সেই সময় থেকে লিখতাম, সন্দেশে লিখতাম। তখন সন্দেশের সম্পাদক ছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের পরে এলেন সুভাষ মুখোপাধ্যায় আর ওর পিসি মজুমদার, লীলা মজুমদার। কার আমলে আপনি লিখতেন? লীলা মজুমদারের আমলে? লীলা মজুমদারের আমলেই। সুভাষ মুখোপাধ্যায় এবং লীলা মজুমদার এরাই সম্পাদক ছিলেন। আচ্ছা, তো সেখান থেকেই শুরু। এখন আপনার শরীরের পরিস্থিতি কেমন? শরীরের অবস্থা খুব একটা ভালো না, বেশি হাঁটাহাঁটি করতে পারি না। এই সামান্য বিকেলবেলার দিকে একটু যাই, গিয়ে একটা দোকানে বসি, একটু চা খাই, 5 জনের সঙ্গে একটু গল্প করি। এখানকার চাষিরা, তারপর আরও সব বিভিন্ন কাজকর্মের লোকজন আসে, মানে তাদের সঙ্গে মিশতে বা কথা বলতে খুব ভালো লাগে। মানে ওইটা থেকে আমার সাবজেক্ট উঠে আসে কবিতার। আচ্ছা আচ্ছা, আমি ওই প্রসঙ্গে আসি, একটা জিনিস জানছি, সেটা হচ্ছে ধরুন এত তো লিখেছেন কবিতা, এই সন্দেশ পত্রিকা থেকে শুরু করে, দেশ থেকে শুরু করে, তো এই সমস্ত কিছু কি আপনি সংরক্ষণ করে রেখেছেন? লেখা আছে আপনার কাছে? আমার কাছে আছে, তবে সব নেই। সব নেই? যেগুলো ছাপা হয়েছে ওগুলো আছে। ওইগুলো আছে। এমনি আমি ধরুন সব মিলিয়ে প্রায় 10,000-এর মতো কবিতা ছড়া আমার আছে। তার মধ্যে হয়তো মেরেকুটে আমি 6,000 আমার সঙ্গে আছে, কিন্তু বাকি সব ওই বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে। আজ থেকে প্রায় আমার না করেও লেখা তো প্রায় 65 বছর ধরে লিখছি, আরও বেশি হবে। কাজেই প্রচুর লেখা। এই যে এত কিছু লিখেছেন, তো এই বিভিন্ন বিষয় আছে, মূলত সমাজ ব্যবস্থাকে নিয়েই আপনার লেখা। তো সমাজ ব্যবস্থার আরো যদি একটু বিস্তারিতভাবে আমাদের বলেন, মানে একদম কোন জায়গাটা আপনাকে বেশি ভাবায় বা কোন বিষয় নিয়ে আপনি বেশি লিখতে ভালোবাসেন? আমার বিষয় সবসময় আমার যে মানুষ একটা গণতান্ত্রিক দেশ, যেটা মার্ক্সবাদ থেকে মাও সেতুং সবাই যেটা বলেছেন, যে মানুষের ধরুন একজন বিডিও কি একজন এলটিও সম্মানে সে একজন সাধারণ মানুষের থেকে অনেক বড়, কিন্তু খিদেটা দুজনের দুরকম হবে কেন? খিদেটা দুজনের দুরকম হবে কেন? এর জন্যে মাসে 2.5 লক্ষ টাকা, আর এর জন্যে মাসে 2,000 টাকা, তাও সব সমাজের এই যে বৈষম্যটা আপনি বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, এইটা আমাকে খুব ভাবায়। আর আমি সব সময়ই ছোটোবেলা থেকেই আমি ছোটদের যেমন কবিতা লিখি, আবার এই ছোট মানুষ যারা সমাজের অবহেলিত বার্ত মানুষ, তাদের কথা আমার খুব ভাবায়, যে মানুষকে এইভাবে অবহেলা। একটা যে ঘরে আছে, মাটির ঘরে যে ঘরে থাকে, এই বন্যার সময় দেখেছি ঘরের এক পাশে বাচ্চাদের নিয়ে শুয়ে আছে, তার এক পাশে ঢোড়া সাপ, তারপর ওই কী সাপ বলে ওইগুলোকে, আমরা এটা চোখে দেখেছি বন্যার ত্রাণে গিয়ে। এবং সেগুলো যে তারা আতঙ্কে শুয়ে আছে, ঘুমোতে পারবে কিনা, যেহেতু বাচ্চাগুলো সঙ্গে আছে। তা এই আজকে স্বাধীনতা এত বছর হলো, আমি যদি চীনের সঙ্গেই এর তুলনা করি, চীন আজ কোথায়, জাপান আজ কোথায়, আর আমরা আজ কোথায়? তাহলে ভাই দায়টা কার? রাজ্যের, একদম রাজ্যের। মানে রাজ্য সেইভাবে দেখেনি, রাজ্য আমাদের ভোট হিসেবে ব্যবহার করে। আমরা যখন যাই, হেঁটে যাই, কোনো দুঃখী মানুষ হাঁটছে, কোনো মানুষ দেখে না, তারা দেখছে একটা ভোটার হেঁটে যাচ্ছে। আপনার কাছে মানে গ্রহণযোগ্যতা হিসেবে, গ্রহণযোগ্যতা প্রত্যেকেরই আছে, কিন্তু তার মধ্যে থেকেও যদি বেছে নিতে বলা হয়, রবীন্দ্রনাথ না নজরুল? আমি এই দুটো, ওই রবীন্দ্র নজরুল এর সঙ্গে একটা আপনাকে উচ্চারিত হওয়া খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে সুকান্ত। একদম সুকান্ত ভট্টাচার্য। হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্য। আর রবীন্দ্র নজরুল এইটা ভাগ করতে গিয়ে
রবীন্দ্রনাথ যে লেভেলে চলে গেছেন, যেভাবে মানুষকে দেখেছেন, যে চিন্তাধারায় তিনি এই সমাজটাকে গড়তে, একজন কবি, তার কি দায় পড়েছে কৃষি বিদ্যালয় করার, তার উন্নত মানের চাষবাস করার জন্য ছেলেকে এবং জামাইকে আমেরিকায় পড়তে পাঠালেন, এবং তারা যখন ফিরে আসছে বলছে ওটা তো তুমি এই করে এলে, এবার সত্যিকারের মাস্টারমশাইয়ের কাছে তোমাকে পড়াশোনা করতে হবে, অর্থাৎ চাষিদের কাছে তোমায় যেতে হবে, হাতে কলমে যারা তোমায় শেখাবে, এটা বলছেন। তা রবীন্দ্রনাথ যখন আমরা বলবো তখন শুধু রবীন্দ্রনাথ, তার সঙ্গে না আসে না মনে হয়। গাহি সাম্যের গান কাজী নজরুল ইসলাম তো বলে গেছেন, বলে গেছে, আবার সুকান্ত ভট্টাচার্য বলেছেন, বলতে পারিস বড় মানুষ মোটর কেন চড়বে, তাই তো, গরিব কেন সেই মোটরের তলায় পড়বে। তো এই যে সাম্যের মানে এই নয় যে বিষয়টা এখন থেকেই হয়ে আছে, এটা দীর্ঘদিন ধরে চিরাচরিত ভাবে প্রথায় চলে আসছে। তা আপনি কি মনে করছেন এটা কি আদৌ মিটবে, নাকি এই সাম্য আরো বাড়তে থাকবে? এটা এখন যে রাজনীতি চলছে এটা তো বাড়তে থাকবেই, মানুষের মেরুদণ্ড ভেঙে দেবে, মানে মানুষকে মানুষকে ভিখারি তৈরি করবে, একদম ভিখারি তৈরি করে দেবে। শেষকালে তোমাকে বাটি নিয়ে বসতেই হবে, এরকম একটা পজিশনে চলে যাচ্ছে। যেহেতু লেখাপড়ার মানদণ্ড আমাদের এত নিচে নেমে গেছে যে ধরুন একটা ছেলে MA পাস করলো, MA পাস করে তাকে যদি একটা সর্বোচ্চ জায়গায় এসে গেছে, তাকে যদি রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে এদের কথা বলা হয়, এদের সম্পর্কে কিছু বলুন, সে কিন্তু এত আমতা আমতা করে যে তখন মনে হয় যে এই লোকটা একটা ইউনিভার্সিটিতে পড়াতে যাবে, তার ছাত্র কেমন হবে। একদমই তাই। তো এই সাহিত্যের বিষয়টা যেটা আপনি বলছেন, এটাই আসছে বিষয়টাতে, মানুষ কি এখন ওই সাহিত্য বিমুখ হয়ে পড়ছে? এই নতুন প্রযুক্তি, মোবাইল ফোন, হ্যাঁ, এমনকি শিশুরা, এই বিষয়টা আপনি আপনার দৃষ্টিভঙ্গি কেমন এই বিষয়টা নিয়ে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। মোবাইল আমাদের যেমন খুব উন্নত মানের একটা জায়গায় নিয়ে গেছে, তেমনি মোবাইল আমাদের ধ্বংসের পথও করেছে। যেটা আমরা দেখছি কি, যে মোবাইল আমার আমেরিকায় একজন আছে কি আছে, আমি কয়েক সেকেন্ডের মধ্যে তার সঙ্গে কথা বলতে পারছি। আমেরিকা একটা রাশিয়াটা ওষুধ আবিষ্কার হয়েছে, আমি সেটা কয়েক সেকেন্ডের মধ্যে জেনে নিতে পারছি। কিন্তু সেইটার সঙ্গে আজকে সমাজে সব কিছুতেই আমার মোবাইল, এইটা ভীষণ রকম ক্ষতিকারক, কারণ খুব সহজে পেয়ে যাচ্ছে। আমি পড়ে, জীবনানন্দ দাশ পড়ে, কি তারাশঙ্কর পড়ে, বিভূতিভূষণ পড়ে যে মজাটা পেয়েছি, যে অন্তরের সঙ্গে গ্রহণ করতে পেরেছি, এটা হবে না। এটা উপমা দিয়ে বলি, ধরো তোমার বাড়িতে গেলাম, তোমার মা ফ্রিজ থেকে আমাকে একটা কোকোকোলা বার করে দিলেন, আমি খেলাম, খুব শ্রদ্ধার সঙ্গে দিয়েছেন, আদর করেই দিয়েছেন, কিন্তু আমি এটা নিয়ে কাব্য করতে পারবো না। কিন্তু সেই আপনার মা সে চিনির জল ঢালা উপর করে একটু লেবু দিয়ে যখন দিলেন, সেটা কিন্তু কবিতা দিলেন, সেটা কাব্য হয়ে যাবে, তুলনা হয় না। তো এই যে এই বিজ্ঞান একদিকে প্রযুক্তি, এটাও মেনে নিতে হবে বর্তমান যে অবস্থা, এটা তবুও এটাকে মানে কোথাও তো মনে হয় একটা যে থামা উচিত। আর প্রত্যেকের হাতে মোবাইল। আজকে আপনি দেখবেন, এই যে আমি এইখানে দুটো ইটভাটা আছে, ইটভাটার শ্রমিকরা কত মাইনে পায়, তারাও দেখি চারফোন ব্যবহার করছে, কথা বলছে, প্রত্যেকের পকেটে, প্রত্যেকের, মানে যার বছর 10-12 বয়স হয়ে গেছে তার পকেটে ফোন আছে। শুধু এটা নয়, এবং এর জন্য মাসে একটা ভালো অঙ্কের খরচ করতে হয়। হ্যাঁ, প্রায় একজন একে জিজ্ঞেস করলাম, প্রায় 400-র কাছাকাছি খরচা করতে হয় ওর জন্য। আচ্ছা,
এই ব্যাপারটা তো একটা গেল, একটা অর্থনৈতিক বিষয়ের মধ্যে আছে। সেটা হচ্ছে দেখুন, শুধু তো মোবাইল ফোন নয়, এখন ধরুন পারিপার্শ্বিক যে বিষয়, আগে সিনেমা আমরা দেখেছি, আপনিও দেখেছেন, সেগুলো সাহিত্য নির্ভর, কোনো উপন্যাসকে নিয়ে, এই ধরুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এদের সব নিয়ে হয়েছে। তো সিনেমাও কিন্তু এখন ওই জায়গা থেকে সরে এসে একদম যেন অতি আধুনিকতার জায়গাতে চলে এসেছে। না, এটা আধুনিক না, এটা পিছিয়ে যাওয়া। পিছিয়ে যাওয়া। আধুনিক কথাটা শব্দের মধ্যে আমি কতটা এগিয়ে গেছি। আমার কাছে সব থেকে বড় আধুনিক মানুষ হচ্ছেন রামমোহন, সব থেকে বড় আধুনিক মানুষ হচ্ছেন রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এরা। কিন্তু সেই আধুনিকতা কোথায়? এদের মধ্যে এখনো সংস্কার আছে, এখনো দেখবেন পাঁটা বলি হয়, এখনো দেখবেন পুজো আর্চার মধ্যে মানুষ দিন যাপন করছে। আমি এই গ্রামের দিকে এসছি, তা এই দেখছি তো, এবং এই আমি যেসব বন্ধুদের সঙ্গে আলোচনা করি চায়ের দোকানে গিয়ে, আনলাম কি আজ থেকে ৮০,০০০ বছর আগে মানুষ জন্মেছে, তখন তো হিন্দু ছিল না, মুসলমান ছিল না, খ্রিস্টান ছিল না, তখন মানুষ মানুষ ছিল। আমরা লেখাপড়া যত শিখেছি তত শয়তানি বেড়েছে আমাদের মধ্যে, মনুষ্যত্ব চলে গেছে, অমানুষ এসছে। আমি তো দুটো জিনিস ভালো বুঝি, যে যে লোকটা ধার্মিক সে ধার্মিক, সে কখনো মানবিক নয়। কারণ ধার্মিক লোকেরাই তো মাকে বোনকে পুড়িয়েছে জানতো, এখনো পাঁঠা বলি দেয়, এরা ধার্মিক। তারা কখনোই মানবিক হতে পারে না, তাদের কখনোই মানুষের মধ্যে রাখা যায় না। আবার সেই একই রবীন্দ্রনাথও ব্রাহ্মণ, রামমোহনও ব্রাহ্মণ, বিদ্যাসাগরও ব্রাহ্মণ, কিন্তু এরা অনেক বেশি আধুনিক। এরা এইগুলোর মানে বিরুদ্ধে ছিলেন, সতীদাহর বিরুদ্ধে ছিলেন, বিধবা বিবাহের পক্ষে ছিলেন। এই যে আমরা যেমন, আচ্ছা, আপনার প্রসঙ্গে আছে, এই যে এত কিছু আপনি কবিতায় যে লিখেছেন, আপনার পরিচিতিও যথেষ্ট আছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যান, এখনো পর্যন্ত সরকার থেকে, রাজ্য সরকারের তরফ থেকে কোনো কি সম্মান পেয়েছেন? না, রাজ্য সরকার থেকে পাইনি, তেমনি বেসরকারিভাবে বহু জায়গায়, যেমন এই বছর 3 আগে মানব জমিন পুরস্কার দিল, চুচুড় থেকে ওরা এসেছিলেন, কলকাতা থেকে এসেছিলেন 3টে গাড়ি নিয়ে। ওরা এসে বাড়িতে শরীর খারাপ বলে বাড়িতে এসেই ওরা আয়োজন করেছিল। তো এই আপনি এত লেখালেখি করছেন, এই বয়সেও লিখে যাচ্ছেন, তো এখান থেকে নিজের পেটটাও চালাতে হবে। তো এই বিষয়টা কি কোনো জায়গায় মনে ভাবাচ্ছে যে এই বিষয়গুলো মানুষ আস্তে আস্তে সাহিত্য কেন বিমুখ হয়ে যাচ্ছে, এর ভবিষ্যৎ কি আছে, এটা কি আপনাকে ভাবায়? এটা তো ভাবায়। আমি কয়েকটা টিউশনি করি, আর লেখালেখির জগতের সঙ্গে বেশিরভাগ মাস্টারমশাইরা তো জড়িত থাকে বেশিরভাগটাই, কাজেই তাদের একটা, মাস্টারমশাইদের আলাদা একটা দিক থাকে, অর্থ ইনকামেরও একটা দিক থাকে, পেনশন থাকে, সেটা আপনার নেই। না, আমার নেই, এবং সরকারকে আমি এই নিয়ে দরখাস্তও করেছিলাম, কিন্তু সরকার এটা কর্ণপাত করেনি। কারণ যেহেতু আমি বোধহয় এস্টাবলিশমেন্ট বিরুদ্ধে লিখি, তো আমি কাউকে করি না লেখায়। আমি সবসময় আমার লেখার মধ্যে আমি যা চিত্র দেখি সমাজের, যা দেখলাম, আমি সেটাকে অস্বীকার করতে পারি না। তার মানে একটা ছোট একটা অভিমান আছে। হ্যাঁ, ছোট না এটা, না, অথচ আমার বন্ধুরা পেয়েছে, যারা পেয়েছে বলছে যে এই আসলে তোকে আমার আমন্ত্রণ জানাতে পারলাম না, কারণ তোর সামনে আমরা নিচ্ছি, তো যেটা তোরও পাওয়া উচিত ছিল, কিন্তু তুই তো এটা করবি না। বলছে তুই তো এইগুলো করতে গেলে যা যা লাগে তার একটাও নেই তোর। আচ্ছা, এই বয়সে এসেও এখন আপনার ভাবনা চিন্তা কি আছে? এখন ভাবনা চিন্তা যে আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি। ভিক্ষার একটা ঝুলি, ওই মাস গেলে কিছু টাকা, এই ভোটে আসলে কি হয়েছে বলুন, এই ক বছরে
আমার চাকরির সমস্যা কোথায়? চাকরি না হলে একটা দেশ হয় না। আজকে চীন বলুন, জাপান বলুন, কত এগিয়ে গেছে আমাদের থেকে। তাদের চাকরি সৃষ্টি করেছে, তাদের লেখাপড়াটা একটু উন্নত মানের হয়েছে, তারা বিজ্ঞান চর্চা করে। আমাদের এতে যে শিশু শিক্ষা, সেখানে বিজ্ঞান নেই, এখনও ধর্মের প্রাধান্য। এই থেকে একটা দেশের উন্নতি হতে পারে না। একটা দেশের উন্নতি কখনোই বিজ্ঞান ছাড়া হতে পারে না। আজকে আমরা চাঁদে যাচ্ছি, চাঁদে যাচ্ছি, সেইখানে আমাকে চাঁদে গেছি, চাঁদে কি সেই সব নিয়ে কিন্তু বাচ্চাদের একটা ক্লাস হয় না। বাচ্চাদের শিশু সাহিত্যে যেটা থাকা দরকার, এই যে উইলিয়ামকে দেখানো হচ্ছে তিনি পূজা করছেন, এটা দেখানোর জন্যে। রাম মন্দির তৈরি করার জন্যে যে কয়েকশো কোটি টাকা খরচা হয়েছে, সেইটাকে একটা আধুনিক বিজ্ঞান কেন্দ্র করা যেত, যা দেশের পক্ষে খুব কাজে লাগতো। দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, হ্যাঁ, দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, এটা কি কাজে লাগে? আদৌ ঠাকুরদেবতা বলে যেটাকে আমরা ভাবি, সেটা তো আমরা তৈরি করে নিয়েছি মনে মনে, কিন্তু একটা কাজে লাগে কি? যুদ্ধে যতজন না মারা গেছে রাইটে, হিন্দু মুসলমানের রাইটে, তার 10 গুণ লোক মারা গেছে। তাহলে এর শেষটা কোথায়? মানুষ কি করে মানুষ হবে? মানুষ যেদিন ধর্ম ছাড়বে, মানুষকে বুঝতে হবে ধর্মটা কি। এই ধর্মই মাকে পুড়িয়েছে, এই ধর্মই বিধবাকে বিয়ে করতে দেয়নি। আজও এই ধর্ম আগে বুঝতে হবে যে আমি মুসলমান কি করে হতে পারি, আমি হিন্দু কি করে হতে পারি। মানুষের সন্তান মানুষ হবে তো। একটা আমার কুকুরের সন্তানকে আমি কুকুর বলছি, একটা পাখির সন্তানকে আমি পাখি বলছি, বাঘের সন্তানকে বাঘ বলছি, কিন্তু মানুষের সন্তানকে কিন্তু মানুষ হবে না। হয় হিন্দু হবে, না মুসলমান হবে, না খ্রিস্টান হবে। মানুষ খুব নিচু মানের জীব আর কি। আমরা আলোচনার শেষের দিকে আসছি আস্তে আস্তে। সেটা হচ্ছে আমাদের যে পাঠ্যক্রম, আমি অনেক কিছুই বলেছি, শিশুদের থেকে শুরু করে বড়দের, এই পাঠ্যক্রম কীরকম হওয়া উচিত আপনার কাছে? পাঠ্যক্রম হওয়া উচিত ছিল, আমরা তো পাঠ্যক্রমে সবসময় রাজা উজিরের কথা বলেছি, কিন্তু দেশটা তো রাজা উজির তৈরি করেনি, দেশটা সাধারণ মানুষ তৈরি করেছে। সেই সাধারণ মানুষের কথা বলা উচিত ছিল, পাঠ্যক্রমে থাকা উচিত ছিল। এবং এটা কিভাবে তৈরি হবে, একটা বোর্ড গঠন করে তার যে চর্চাটা, যে বোর্ড গঠন থেকে উঠে এলো সেটাও রাখা উচিত ছিল একটু উঁচু ক্লাসে, কিন্তু সেগুলো করা হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষারও একটা সংস্কার দরকার। হ্যাঁ, একদম। আচ্ছা, আমরা এই শেষের দিকে আপনার আর একটা কবিতা দিয়ে আমরা শেষ করব। একটা কবিতা আমাদের শোনান। মায়ের ইচ্ছে ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছে ডাক্তারি, জেঠুর ইচ্ছে উকিল হব, দাদুর ইচ্ছে মাস্টারি। ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি কেউ আমাকে বললে না কো খোকা মানুষ হ। এই যে খোকাকে মানুষ করে তোলা, সে তো ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সে হবে, কিন্তু তার আগে যদি মানুষ না হতে পারে তাহলে লাভ কি? তার মধ্যে মানবতা ঢোকানোর জন্যে, মানবতা তৈরি করার জন্যে শিল্প সাহিত্যের বিশেষ দরকার। যার জন্যে রবীন্দ্রনাথ ওই কলকাতা ছেড়ে শান্তিনিকেতন তৈরি করলেন। বললে মানুষ তৈরি করতে গেলে পরিবেশের সঙ্গে, একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্কুল চালাতে হবে, সেখান থেকে মানুষ তৈরি হবে। সে ইঞ্জিনিয়ার হোক না, ডাক্তার হোক না, কিন্তু তাকে মানুষ হতে হবে। আগে চলছে আলোচনা, মানুষ প্রভুই শ্রেষ্ঠ, এখন হিংসাতে একটানা। মানুষ প্রভু মানুষ মারে, পোড়ায় ঘর বাড়ি, বাঘ হয়ে কি প্রভুর সাথে পাল্লা দিতে পারি? মানুষ প্রভুর নখের ভিতর আছে হাজার নখ, আমরা যদি ছাড়পোকা হই মানুষ প্রভু যোগ।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্ট।